অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর সনেট 73 নিয়ে কথা বলব। এই কবিতার মূল বিষয়বস্তু, স্কিম, থিম, সামারি থেকে শুরু করে সবকিছু ডিটেলস জানব। সব থেকে সহজ ভাষায় এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে কবিতাটার ইন্ট্রোডাকশন, হোম ব্যাকগ্রাউন্ড, পরিচিতি ও বর্তমানে জেনে নিন। কবিতাটার মূল নাম যেটা আপনাদের সিলেবাসে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য টাইম অফ ইয়ার দ্য মিস্ট ইন মিড হাউট। এটার খুবই জনপ্রিয় এবং অন্য একটি নাম হচ্ছে সনেট 73। পোয়েট বা কবিকে এটাকে লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, আমাদের সকলের প্রিয় একজন কবি উইলিয়াম শেক্সপিয়ার। এই কবিতাটা কাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে? কবিতাটা মূলত লেখকের বা কবির যে একজন প্রিয়তম বন্ধু তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। তার বেশিরভাগ সামেটেই এই ফেয়ার ইয়র্থ বা তার প্রিয় বন্ধুর কথাই বলা হয়েছে। This poem is addressed to the fair youth who is a young male friend of Shakespeare. ইনি হচ্ছে শেক্সপিয়ারের একজন ইয়ং মেল ফ্রেন্ড, মানে যুবক পুরুষ বন্ধু। স্ট্রাকচার অ্যান্ড রাইম স্কিম। কবিতাটা কেমন গঠনে লেখা হয়েছে এবং এই কবিতাটা কি ছন্দে লেখা হয়েছে এটা দেখতে চাই। টাইপ অফ সনেট, এটা হচ্ছে একটা শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ স্যালাড। শেক্সপিয়ারিয়ান সনেটের মূল বিষয়বস্তু কি? এখানে 14টা লাইন থাকবে এবং প্রত্যেকটা লাইন আয়াম্বিক পেন্টামিটারে লেখা থাকবে। তো টোটাল লাইন হচ্ছে 14টা, সকল সনেটে টোটাল 14টা লাইন থাকে। স্ট্যান্ডা স্ট্রাকচার, এই কবিতায় মূলত 4টা স্ট্যান্ডা থাকে বা স্তবক থাকে। প্রথম 3টা হচ্ছে কোয়াট্রেন্স এবং শেষে 2 লাইনকে বলা হয় কাপলেট। 3টা কোয়াট্রেনে 4টা করে লাইন থাকে এবং 3 4 টোটাল 12টা লাইন হয়। আর শেষের কাপলেটে 2টা লাইন থাকে, এটাকে বলা হয় 2 লাইনের সমাপনী স্তবক। টোটাল 12 লাইন আর 2 লাইন 14 লাইন। রাইম স্কিম মানে অন্তমিল, শেষের মিলটা কেমন হবে? এডি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। মনে রাখবে প্রত্যেকটা শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম একই হয়, এর ইএডি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। মানে তেমন ভবিষ্যতে যত শেক্সপিয়ারিয়ান সনেট পড়বে সবগুলোতে রাইম স্কিম একই থাকবে। লিটার বা ছল মানে প্রত্যেকটা সেন্টেন্স কোন মিটারে লেখা হয়েছে। প্রত্যেকটা সেন্টেন্স আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। এখন আয়াম্বিক পেন্টামিটার কি প্রশ্ন আসতে পারে? আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে প্রত্যেকটা লাইনে 10টি করে সিলেবল থাকবে বা 10টি করে শব্দপ্রপা পদ থাকবে, শব্দাংশ থাকবে। এখন আমরা এই কবিতাটা লাইন বাই লাইন সামারি পড়বো এবং এটা ফার্স্ট গুলো জেনে নেব। এই কবিতা মূলত কবি নিজের বার্ধক্য ও আসন্ন নীতিকে বোঝাতে 3টি স্তবকে 3টি প্রাকৃতিক রূপক বা মেটাফোর ব্যবহার করেছে। কোয়াট্রেন 1, তা স্তবক 1, দ্য মেটাফোর অফ অটাম, মানে শরৎকালে বর্ণনা করা হয়েছে। The time of year thou mist illy behold, when yellow leaves are none or few to hand, upon those boughs which shake against the port, their giving oars where laid the sweet bird sang. ওটার ব্যাখ্যাটা জেনে নেই। মূলত আমাদের কবিতার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কবিতার লাইনগুলোতে কি বুঝিয়েছেন এটা ব্যাখ্যা জানা। তো এখানে কবি লেডাটাম বা হেমন্তের সাথে তুলনা করেছি নিজেকে। গাছের সব হলুদ পাতা ঝরে গেছে এবং শীতের তীব্র ঠান্ডায় ডালপালা কাঁপছে। এয়ার রিউইন পোর্স, এটা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ফেজ। এটাতে এটি বুঝানো গেছে, এর অর্থ হলো পরিত্যক্ত বা ধ্বংসপ্রাপ্ত গির্জা। গাছের পাতাহীন নগ্ন ডালপালাকে কবি ধ্বংসপ্রাপ্ত গির্জার শূন্য আসনের সাথে তুলনা করেছে, যেখানে একসময় পাখিরা মিষ্টি সুরে গান গাইতো। এই রূপকটি দিয়ে কবি নিজের পার্থক্য ও যৌবন হারামকে বুঝিয়েছে যে একসময় সব ছিল, এখন কিছুই নেই। তারপরে তোমার স্তবক 2, দ্য মেটাফোর অফ টুইলাইট, গোধূলি বেলা। কবিতার লাইনগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, তাও একবার রিডিং পড়ে দিচ্ছি। এটা দিয়ে কি বোঝানো হয়েছে সেটাই দিতে কোনো আমি বারবার করছি। ইন মি দাও সিস্ট দ্য টুইলাইট অফ সাচ ডে,
as after sunset fades in the west, which by and by black night dawn the tea carrier, death seconds of the sails are all in rest. এটার বাংলা ব্যাখ্যা। দ্বিতীয় স্তবকে কবি নিজেকে টুলাইট বা সূর্যাস্তের পরে যে লাল হালকা আলো থাকে সেই আলোর সাথে তুলনা করেছে। সূর্যাস্তের পর যেমন ধীরে ধীরে অন্ধকার রাত এসে সব আলো কেড়ে নেয়, কবির জীবন থেকে যৌবনের আলো ঘুরিয়ে আসছে। কবি এখানে রাত বা বুমকে বলেছে ডেটস সেকেন্ডস অফ বা মৃত্যুর দ্বিতীয়। কারণ রাত বা ঘুম মানুষকে সাময়িকভাবে নিষ্ক্রিয় ও শান্ত করে, যা চিরস্থায়ী মৃত্যুর মতোই দেখতে। The metaphors of dying fire, নিভে যাওয়া আগুনের সাথে বেড়াতে হচ্ছে। Thou sees the glowing of such fire that on the ashes of his growth doth lie, as the deathbed wherein it must expire, consumed with that which it was nourishment by. এটার ব্যাখ্যা, তৃতীয় স্তবকে কবি নিজেকে একটি ডাইং ফায়ার বা নিভে যাওয়া আগুনের জ্বলন্ত পয়বার সাথে তুলনা করেছে। আগুন নেঘর পরে কাঠের যে ছাই বা ছাই পশম অবশিষ্ট থাকে, কবি এখন সেই ছাইয়ের বিছানায় শুয়ে আছে। এখানে একটি প্যারাডক্স আছে, কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ nourished by, মানে যে কাঠ পুড়িয়ে আগুন একসময় শক্তি পেয়েছিল, আজ সেই কাঠের ছাই আগুনটিকে দনিয়ে মারছি। অর্থাৎ মানুষের জীবন শক্তি বা যৌবনই একসময় ক্ষয়ে ক্ষয়ে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। ফাইনাল কাপলেট, পাওয়ার অফ লাভ, ভালোবাসা চায়। ইট ইজ দাও বেসিকেস্ট which made thy love more strong, to love that all well pitch thou must leave our এক্সপ্লেনেশনটা দেখো। শেষ দুই লাইনে কবি কবিতার মূলহা একদম বদলে দিয়েছে। কবিতার তরুণ বন্ধুকে বলেছেন। তো এই কাপলেট থেকেই আমরা বুঝতে পারি যে কবি এই কবিতাটা তার সেই তরুণ বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছে। বলেছে, তুমি আমাদের জরাজীর্ণ অবস্থা এবং আসন্ন মৃত্যু দেখতে পাচ্ছ, আর এটা দেখে আমার প্রতি তোমার ভালোবাসা আরো বেশি শক্তিশালী ও গভীর হওয়া উচিত। আর তুমি জানো আমি আর বেশি দিন বেঁচে নিই এবং খুব দ্রুত আমাকে ছেড়ে চলে যেতে হবে। তো এই ছিল মূল কবিতার বিষয়বস্তু। কবি প্রথমে নিজের হারানো যৌবন, হারানো শক্তি নিয়ে আফসোস করেছে। তারপর তার বন্ধুকে বলেছে যে আমি কিন্তু সবকিছু হারিয়ে গেছি, এজন্য তোমার আমার প্রতি আরো বেশি কেয়ারিং হতে লাগে, আরো বেশি ভালোবাসতে হবে। তো কবিতাটার মূল বার্তা কি ছিল? প্রকৃত ভালোবাসা মানুষের বাহ্যিক রূপ দেখে হয় না, বিচ্ছেদের আশঙ্কা তা আর তীব্র ও মূল্যায়ন হয়। যেহেতু তার এখন জীবনের শেষ পর্যন্ত এসেছে, এই জন্য সে চাইতেছে যে তার বন্ধুর কাছ থেকে সে আরো বেশি অ্যাটেনশন পাক। এটাই ছিল মূল বিষয়। ও কি থিমস ফর এক্সামিনেশন, পরীক্ষায় যে মূল বিষয়বস্তু থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো একটু জেনে নেওয়া ভালো। প্রথমটা হচ্ছে এজিং অ্যান্ড মোরালিটি। এজিং মানে বার্ধক্য, মোরালিটি মানে মননশীলতা। সময়ের নিয়মে মানুষের যৌবন ও সৌন্দর্য ধ্বংস হয় এবং মৃত্যুর নপুংসক হতে লাগে। নেচার ভার্সেস হিউম্যান লাইফ, প্রকৃতি বনাম মানব জীবন। এই কবিতার প্রকৃতি এবং মানব জীবন দুইটাকে একদম সুন্দরভাবে একত্রিত করে মেটাফোরের মাধ্যমে তুলনা করা হয়েছে। প্রকৃতি দিয়েই আসলে মানুষের যে বার্ধক্য একটা যৌবন থেকে এটা সুন্দরই হব বোঝানো হয়েছে। তো প্রকৃতিতে শীতের হর আবার বসন্ত আসে, কিন্তু মানুষের হারিয়ে যাওয়া যৌবন কখন ফিরে আসে না, এটা কিন্তু বোঝানো হয়েছে। প্রকৃতির সাথে মানুষের যে আস্তে আস্তে চলে যাওয়া, মানুষের যৌবনটা যে শেষ হয়ে যাওয়া, এইটা কিন্তু ঠিকই তুলনা করেছি। কিন্তু প্রকৃতি কিন্তু আবার নতুন রূপে ফিরে আসতে পারে, মানুষ কখনোই আর ফিরে আসতে পারবে না। এই জন্য এখানে একটা পডকাস্ট তৈরি হয়েছে, দ্য পাওয়ার অফ ট্রু লাভ, প্রকৃতির ভালোবাসার শক্তি। সময় বা বার্ধক্য সত্যিকারের ভালোবাসাকে ধ্বংস করতে পারে না, বরং তা আরো গভীর করে। এটা আমরা শেষের দুই কাপলেটে গিয়ে দেখতে পাই। কবি যত্নকাল বন্ধুকে বলেছিল, যেহেতু আমি চলে যাবো এই জন্য আমার আরো বেশি বেশি ভালোবাসা। তার মানে কি, প্রকৃত ভালোবাসা বা ট্রু লাভ কখনোই তোমার বার্ধক্য দেখে না বা সময়ের শেষ প্রান্ত দেখে না। তো এই ছিল মূল কবিতা। আশা করি সবার কাছে কবিতাটি ভালো লেগেছে এবং সমঝঙ্গে এনে সাথে ফিরেছি।
আমি এগুলো গুগল ডক্সে নোট করে রাখি, যদি কারো কবিতাগুলোর স্থানান্তর দরকার হয় তাহলে নির্দিষ্ট একটা চার্জের বিনিময়ে আমার এই নোটগুলো তোমার কিনে নিতে পারবে। এই জন্য ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে।